আয় লালি আয়। তাড়াতাড়ি চল, বাড়ি যাবো, আয় লালি। লালি লালি। নিঝুমপুর গ্রামটা চিরকালই একটু থমথমে। চারদিকে ঘন বাঁশঝাড় আর জঙ্গল গ্রামটিকে ঘিরে রেখেছে। গ্রামের মানুষ বরাবরই শান্তিপ্রিয়, কিন্তু গত কয়েকদিন ধরে গ্রামটিতে যে আতঙ্ক দানা বেঁধেছে তা আগে কখনো দেখা যায়নি। এই গ্রামে বাস করত এক নিঃসঙ্গ বৃদ্ধা, যাকে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া করা হয়েছিল। যাওয়ার আগে সেই বৃদ্ধা বাঁশঝাড়ের দিকে আঙুল উঁচিয়ে বলে গিয়েছিল, যে বাঁশঝাড় তোদের আড়াল করে রাখে সেই বাঁশবন একদিন তোদের বংশ প্রদীপ নিভিয়ে দেবে দেবে তোদের বংশ প্রদীপ নিভিয়ে দেবে। গ্রামবাসীরা সেদিন হেসেছিল, কিন্তু এখন যেন সেই হাসি ভয়ে রূপান্তরিত হয়েছে। শুরুটা হয়েছিল হারুমাঝির ছেলেকে দিয়ে। ছেলেটা বিকেলে বাঁশঝাড়ের পাশে গরু খুঁজতে গিয়েছিল। খুড়ো, আমার গরুটাকে কি দেখেছো? হারাধনের বাঁশবাগানের দিকে যেতে দেখলাম, তুই ওদিকটাই খোঁজ। পরদিন সকালে তাকে পাওয়া গেল একটা বিশাল আকার বাঁশের মগ ডালে। শরীরটা ফ্যাকাশে, যেন কেউ এক ফোঁটা রক্ত অবশিষ্ট রাখেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অত উঁচুতে কোনো মানুষের পক্ষে ওঠা সম্ভব ছিল না, আর বাঁশটিতে কোনো দাগ বা আঘাতের চিহ্নও ছিল না। কোনো বড় বিপদ ঘটতে চলেছে। ওই বুড়ির কথাই শেষমেশ সত্যি হলো। দেখ, ও কিন্তু ওই বাঁশের আঘাতেই ঝুলছে। কথা না বলে ওকে গাছ থেকে নামা। এরপর থেকে গ্রামে শুরু হলো একের পর এক অঘটন। রাতে মনে হয় হাজার হাজার মানুষ বাঁশঝাড়ের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। গ্রামের গবাদি পশুগুলো একে একে উধাও হতে শুরু করলো। এক পর্যায়ে গ্রামের মোড়ল সিদ্ধান্ত নিলেন, এই অভিশাপ কাটাতে হবে। চারজন শক্তপোক্ত জোয়ান ছেলেকে নিয়ে তিনি রাতে মশাল জ্বালিয়ে জঙ্গলে ঢুকলেন। উদ্দেশ্য সেই পুরনো কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেওয়া, যেটা এখন জঙ্গলের গভীরে ঢাকা পড়ে গেছে। অন্যদিকে রাত গভীর হতেই গ্রামবাসীরা শুনল এক অদ্ভুত আওয়াজ। মনে হলো যেন হাজার হাজার বাঁশ একসাথে ফেটে যাচ্ছে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে কাটালো সারা রাত। পরদিন সকালে গ্রামের দৃশ্য বদলে গেল। মোড়ল এবং সেই চারজনের কাউকে আর খুঁজে পাওয়া গেল না। যারা নিখোঁজ ছিল তাদের সবার বাড়ির দরজার সামনে একটা করে কাটা বাঁশের টুকরো রাখা ছিল, যেখান থেকে চুইয়ে চুইয়ে টাটকা রক্ত পড়ছে।
গ্রাম প্রধানকে আহত অবস্থায় পাওয়া গেল গ্রামের শেষে নদীর পাড়ে। তার মাথা থেকে রক্ত ঝরছে। এই নিয়ে গ্রামে শোরগোল পড়ে গেল। প্রধান মশাইকে পাওয়া গেছে, বাকি 4 জনকেও নিশ্চয়ই পাওয়া যাবে। চলো সবাই, আমাদের এক্ষুনি খুঁজতে হবে। আশেপাশে কোথাও পাওয়া গেল না ওই যুবকদের। সবাই প্রধানের বাড়ির সামনে অপেক্ষা করতে লাগলো, যদি ওই ছেলেগুলোর খোঁজ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ পর প্রধান দুজনকে ঘরে ডেকে পাঠালেন। তোমাদের দুজনকে প্রধান মশাই ডেকেছেন। আমরা বাঁশবাগানের ভেতরেই ছিলাম। দেখলাম চারপাশে ভয়ঙ্কর আওয়াজ আসছে, বাঁশগুলো সব কাঁপছে, চারপাশ লাল আলোয় আলোকিত হয়ে গেল। এমন দৃশ্য কোনোদিন দেখিনি। হঠাৎ এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। ঠিক তখন আমার মাথায় কেউ। প্রধান থেমে গেলেন। সবার বুঝতে বাকি রইল না কি হয়েছে। এই কথা শোনার পর গ্রামবাসী আরো ভয় পেয়ে গেল। কেউ আর রাতে বাড়ি থেকে বের হয় না। গ্রামটা ধীরে ধীরে যেন এক অন্ধকূপে পরিণত হলো। প্রধান এক সময় সবাইকে ডাকলেন, বললেন, শোনো তোমরা, আমি নিজের চোখে দেখেছি এই বাঁশবনে কি আছে। তাই এখনো সময় আছে, এই বাঁশবন কেটে গেল, নইলে গ্রাম ছেড়ে চলে যাও। আর প্রাণ যাওয়ার আগেই সবাই পালাও। সব ঠিক হলে না হয় আমি তোমাদের ডেকে নেব। তান্ত্রিক ডাকার ব্যবস্থা করুন। গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব? আমাদের পূর্বপুরুষদের ভিটে ছাড়তে পারবো না। এত ঘটনার পরেও তোদের শিক্ষা হলো না? ঠিক আছে, এরপরে কোনো বিপদ হলে কেউ আমার কাছে আসবি না। বাবু, এখন কি হবে? শুধু দেখে যা কি হয়। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হবে। ওই করতে দেন আবার লাভ নেই। গ্রামে রাত নামতেই জঙ্গল কেঁপে উঠল। দূরে কোথাও শেয়াল ডাকছে। অন্ধকারে দেখা গেল এক ছায়ামূর্তি, তার হাতে একটি দা। সে এগিয়ে গেল পরেশের বাড়ির দিকে। সকাল হতেই পরেশকে কোথাও খুঁজে পাওয়া গেল না, কিন্তু ওর ঘরের সামনে একটি বাঁশের টুকরো দেখা গেল। টুকরো থেকে গল গল করে বেরোচ্ছে তাজা রক্ত। ভবেশ গাছের আড়াল থেকে সব দেখল। এইভাবে গ্রাম থেকে আরো 4 জন যুবক ছেলে নিরুদ্দেশ হয়ে গেল। গ্রামবাসীদের পাশাপাশি গ্রাম প্রধানও এবার বেশ চিন্তিত। রাত হতেই দেখা গেল এক নারী ছায়ামূর্তি। তার কাঁধের ঝোলা থেকে টপ টপ করে কিছু একটা পড়ছে। না, এ হতে পারে না। এগুলো কি হচ্ছে? তোর চিন্তা কিসের রে? যা হচ্ছে হতে দে, এতে লাভ তো তোর। এ কি তুমি?
কেন ভেবেছিলি সব একাই ভোগ করবি? না না, কি বলছো? তোমার ভাগ তো তুমি পাবেই। সেই ডাইনি একটি কাগজ প্রধানের হাতে তুলে দিল। আগামী অমাবস্যার আগে গ্রাম খালি হওয়া চাই, নইলে কিছুই পাবি না। তোকে দিয়ে আমার লাভ কি? এমনিতেও তো গ্রামে তুই আর ফিরতে পারবি না। কি এমন কথা ছিল তোর সাথে? এসেছে ভাগ নিতে। গুপ্তধনের পথ নির্দেশ এবার আমার হাতে। পরদিন গ্রামের লোক সব গ্রাম ছেড়ে চলে যেতে থাকলো। ওদিকে প্রধানের মুখে মুচকি হাসি। বাবু, এ তো মেঘনা চাইতেই জল। তুই আর রঘু গোটা গ্রাম ঘুরে দেখবি। যদি কাউকে খুঁজে পাস, ওকে ওখানেই শেষ করে দিবি। আমার পুরো গ্রাম খালি চাই। একবার গুপ্তধন হাতে পাই, তোদেরকেও রাখবো না। এরপর সকাল হতেই দেখা গেল ভবেশের বাড়ির পেছনের বাঁশঝাড় উপড়ে ফেলে ওখানে গর্ত খুঁড়ছে কিছু লোক। ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধে হয়ে এলো। জঙ্গলের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এলো পরিতোষ মুখুজ্জে। দেখি তুই এখানে কি করছিস? কি ভেবেছিস সব একাই ভোগ করবি? পারবি তো? বাঁচতে চাইলে পালা এখান থেকে, নইলে নইলে কি? দেখি তোরা আমার সাথে বেইমানি করলি। গুপ্তধন হাতে পেলে আমাদের বাঁচিয়ে রাখতেন। এমন সময় মশাল হাতে বেরিয়ে এলো গ্রামবাসীরা। সবার চোখে মুখে ক্ষোভের আগুন। আপনি পারলেন এমন কাজ করতে? আপনি পারলেন এমন কাজ করতে? আমাদের ছেলেগুলো কি দোষ করেছিল? গুপ্তধনের লোভে ওদেরকে আপনি মেরে ফেললেন। আমি কিছু করিনি, বিশ্বাস কর, আমি কিছু করিনি। তখনই ভিড়ের মধ্য থেকে একজন সজোরে লাথি মারল প্রধানের বুকে। প্রধান ছিটকে পড়ল সেই গর্তে। বাবু, মাটি চাপা দিয়ে দেব? জানিস ওদের সবাইকে আমিই মেরেছি। গ্রামে গুপ্তধন বলে কিচ্ছু নেই, সব আমার সাজানো নাটক। আর ওই ডাইনি, ওকে তো আমিই পাঠিয়েছি তোর কাছে। এমনকি সেই গুপ্তধনের পথ নির্দেশ ওটা আমিই দিয়েছি। কেন এগুলো করলি তুই? বলেছিলাম না, যে কোনো মূল্যেই হোক প্রধান তো আমিই হব। দেখ তুই আজ কোথায়। এমন সময় প্রচন্ড আর্তনাদ ভেসে আসলো। চারদিক কেঁপে উঠল। বাঁশ গাছের ওপর দিয়ে বেরিয়ে এলো অসংখ্য ছায়ামূর্তি। সবাই ঝাঁপিয়ে পড়ল সেই গর্তে। কালো ধোঁয়ায় ঢেকে গেল সেই গর্ত। প্রধান আর পরিতোষের চিৎকারে প্রকম্পিত হলো চারপাশ। একসময় সেই আর্তনাদ মিলিয়ে গেল। গর্তে পড়ে রইল দুটো কঙ্কাল, দুই নরপিশাচের কঙ্কাল, যারা নিজেদের স্বার্থে অন্ধ ছিল, যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। অবশেষে পাপীদের থেকে মুক্ত হলো
নিজমপুর গ্রাম। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।